লেখক সুমিত সান্যালের সহযাত্রী। পর্ণ প্রতিদিন সকালে ৮টার সল্টলেক মিনিবাসটা ধরে গড়িয়ায় তার আদ্যস্থল থেকে। তার সময়ের নড়চড় কখনো হয় না। পর্ণ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে পদার্থবিজ্ঞানে পিএইচডি করেছে ২ বছর আগে। তারপরে সে ওখানেই পড়াবার চাকরি নিয়েছে, সাথে তার গবেষণার কাজও সে চালিয়ে যাচ্ছে। প্রায় সব দিনেই সে বসার জায়গা পেয়ে যায়, তবে গাঙ্গুলি বাগানে পৌঁছতে পৌঁছতে বাস ভরে যায়। মাসখানেক আগে বিদ্যাসাগর স্টপ থেকে একটি যুবতী প্রতিদিন বাসে ওঠে। সে উঠলেই বাসের লোকগুলো চঞ্চল হয়ে ওঠে, কারণ মেয়েটি অসাধারণ সুন্দরী। দুধে আলতা গায়ের রং, দুর্গা প্রতিমার মতো মুখশ্রী, টানা টানা ভাসা ভাসা চোখ জোড়া, তীক্ষ্ণ নাকের নিচে পাতলা আর রক্তিম ঠোঁট। সবাই তার কাছে ঘেঁষে থাকে। আমাদের দেশের প্রত্যেক পুরুষ মানুষের দুটি চেহারা। ঘরে তারা ভালো ছেলে, ভদ্র পতিনিষ্ঠ স্বামী, সজাগ ভাই, কর্তব্যপরায়ণ বাবা। কিন্তু বাহিরে সে শুধু পুরুষ, তার কাছে মেয়েরা শুধু একটা শরীর ভোগের বস্তু। এই তথাকথিত ভদ্রলোকেরা সুযোগ খোঁজে তার শরীরের বিশেষ জায়গাগুলো স্পর্শ করার। বাস ব্রেক কষলে তারা ওর গায়ে ঢলে পড়ে। ভিড়ের মধ্যে চোরা হাত তার শরীরে ঘুরে বেড়ায়। মেয়েটি কখনো সরে যায়, কখনো প্রতিবাদ করে, কখনো চোখ কটমট করে তাকায়। কি হচ্ছে কি? নিজের পায়ে দাঁড়াতে পারছেন না? কখনো সে ধমক লাগায়। মাঝে মাঝে তাকে তির্যক মন্তব্য শুনতে হয়, এতই যদি অসুবিধা ট্যাক্সি করে যান না। পর্ণ কিছুদিন থেকেই সব লক্ষ্য করছে। সেদিন মেয়েটি তার সামনে দাঁড়িয়ে আছে, মুখে বিরক্তি, অসহায়তা, ক্ষোভ। আপনি এখানে বসুন। পর্ণ উঠে দাঁড়িয়েছে। মেয়েটি বসে পড়ল। তারপর থেকে দৈনন্দিন একই ঘটনার পুনরাবৃত্তি। রোজই পর্ণ মেয়েটিকে বসিয়ে দাঁড়িয়ে থাকে। কয়েকদিন লক্ষ্য করে একদিন সে বলেই ফেলে, আপনি নিজের সিটটা আমাকে ছেড়ে দেন। আমি তো ভাবতাম আপনি নামবেন, তাই আমাকে জায়গা দিচ্ছেন। সকাল সকাল সবল সতেজ শরীর নিয়ে দাঁড়িয়ে থাকতে আমার কোনো কষ্ট হয় না। আজকাল মানুষগুলো যা হয়েছে তাই আর কি। পর্ণ হেসে বলেছিল সেদিন। মেয়েটি আচার্য জগদীশচন্দ্র বসু রোডে নামলে তখন পর্ণ তার জায়গা দখল করে। কি অদ্ভুত, কেউ কারো নাম পর্যন্ত জানে না। এই লোকটা তার বদান্যতার কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করে না। ফেরার পথেও প্রায় দুজনে একই বাসে ফেরে। তখন যদিও বসার জায়গা পাওয়া যায় না। পর্ণ দৈবাত যদি বসার জায়গা পায়, মেয়েটিকে দেখলেই বসিয়ে দেয়। না হলে সে চেষ্টা করে তাকে মানুষের কুদৃষ্টি থেকে আড়াল করে রাখবে। পর্ণ ৬ ফুটের বেশি লম্বা, তেজস্বী, সপ্রতিভ চেহারা, তীক্ষ্ণ সজাগ দৃষ্টি। তার উপস্থিতিতে লোকে মেয়েটির সুযোগ নেওয়ার চেষ্টা করার সাহস পায় না। সেদিনও পর্ণ যথারীতি মেয়েটিকে বসিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। দৈবাত পাশের সিটটা খালি হওয়ায় মেয়েটি জানালার দিকে সরে বসল। পর্ণ পাশে বসেছে। সে দেখছে মেয়েটিকে আজ বেশ নিস্তেজ দেখাচ্ছে। ঘোলাটে চোখের চাউনি, ক্লান্ত মলিন মুখশ্রী। হঠাৎ মেয়েটি জানালা দিয়ে মুখ বাহির করে বমি করতে আরম্ভ করল। পেছনের সিটে লোক চেঁচিয়ে উঠল, এই হচ্ছেটা কি? বমি করার আর সময় পেল না। হয়তো মেয়েটি প্রেগনেন্ট, কেউ যেন বলল। মেয়েটি ঝটিতি মুখ ঘুরিয়ে প্রতিবাদ করল, বাজে কথা বলবেন না তো। কোনো মহিলা বমি করলে কি তাকে প্রেগনেন্ট হতেই হবে? আমাকে নামতে হবে, সে পর্ণর দিকে তাকিয়ে বলল। পর্ণ উঠে দাঁড়িয়েছে। মেয়েটি টলতে টলতে বাসের গেটের দিকে চলল। কি মনে করে পর্ণ তার সাথে চলেছে। বাস থেকে নামতে গিয়ে সহসা তার মাথা ঘুরে গেছে। পর্ণ লাফিয়ে তাকে ধরে ফেলল। মেয়েটির চোখ বুজে আসছে। শুনছেন, কি হলো আপনার? পর্ণ তাকে ফুটপাথের চায়ের দোকানে ধরে বসিয়ে দিয়েছে। আমি বাড়ি যাব। সে ওঠার ব্যর্থ চেষ্টা করল। একটু জল।
জল। পর্ণ তার ব্যাগ থেকে জলের বোতল তার হাতে দিল। জল খেতে গিয়ে সে আবার ফোয়ারার মতো বমি করল। কিছুটা পর্ণের হাতে জামার আস্তিনেও লেগেছে। পর্ণ চায়ের দোকান থেকে জলের জগ তুলে ওর মুখ ধুয়ে দিল, নিজের হাত ধুয়ে ফেলল, জামা পরিষ্কার করল। মেয়েটির কাহিল অবস্থা, লজ্জায় তার দু চোখ ভরে এসেছে। অসহায় দৃষ্টিতে পর্ণর দিকে তাকিয়ে আছে। পর্ণ নিজের ব্যাগ থেকে একটা ওষুধের পাতা বাহির করল। এই একটা এভোমিন খেয়ে নিন। ট্যাবলেট খেয়ে মেয়েটি হাঁপাচ্ছে, তার বুক হাঁপড়ের মতো উঠছে নামছে। আপনার বাড়ি কোথায়? বিদ্যাসাগর কলোনি। আমাকে ফিরতি বাসে একটু চাপিয়ে দেবেন? আপনি বাসে কি করে উঠবেন? আপনি তো ঠিক করে দাঁড়াতেও পারছেন না। তবে? মেয়েটি অসহায়ভাবে তাকাচ্ছে। মাসের শেষ, আমার কাছে টাকা পয়সাও নেই। বাড়িতে এখন মা ছাড়া কেউ নেই, মায়ের কাছেও। পর্ণ হাত দেখিয়ে ট্যাক্সি দাঁড় করিয়েছে। আপনি চিন্তা করবেন না, চলুন। পর্ণ তাকে ধরে ধরে ট্যাক্সিতে বসিয়ে দিল। মেয়েটি কোনো রকমে তার ঠিকানাটা ড্রাইভারকে বোঝাতে পেরেছে। তারপর সে প্রায় বেহুশ। পর্ণ তার বিভাগ প্রমুখকে ফোন করল তার মোবাইলে। স্যার, আমি পর্ণ বলছি। আমি একটা বিচিত্র পরিস্থিতিতে পড়ে গেছি। তারপর সেসব ঘটনা ওকে বলল। মহিলা মাথা ঘুরে পড়ে গিয়েছিল আমার সামনে স্যার। তাকে রাস্তায় ফেলে চলে যেতে আমার বিবেকে লাগছে। এনাকে ডাক্তার দেখাতে হবে। আপনি খুব ভালো কাজ করছেন পর্ণ। আজকের যুগে তো মানুষের সিভিক সেন্স বস্তুটা ভুলেই গেছে। ঠিক আছে, আমি আপনার ক্লাসগুলোর ব্যবস্থা করছি। ঘোরের মধ্যে মেয়েটি তাদের কথোপকথন শুনছে। পর্ণ তাকে ধরে বসেছে। সে বুঝতে পারছে মেয়েটির শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। ইতিমধ্যে মেয়েটির বাড়ি এসে গেছে। ট্যাক্সির ভাড়া মিটিয়ে পর্ণ অর্ধ অচৈতন্য মেয়েটিকে কোলে তুলে নিল। মা ছুটে এসেছে। কি হলো ওর? মিতু, মিতু। মিতু কোনো সাড়া দিল না। উনি রাস্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন কাকিমা, দেখছি প্রচণ্ড জ্বর। পর্ণ কাকিমার পেছন পেছন তাদের ছোট্ট পুরাতন বাড়িতে ঢুকল। ঘরের ভেতরে ঢুকে তার নির্দেশে বিছানায় শুয়ে দিয়েছে মিতুকে। ভদ্রমহিলা বুঝে পাচ্ছেন না কি করবেন। আপনি? আমি ওর সহযাত্রী কাকিমা। একই বাসে যাত্রা করছিলাম। হঠাৎ উনি বমি করতে শুরু করলেন। নামতে গিয়ে মাথা ঘুরে পড়ে যাচ্ছিলেন প্রায়। দেখলাম এনার কাহিল অবস্থা, কি করি? ওনার ইচ্ছায় বাড়ি নিয়ে আসলাম। আপনি আমাদের জন্য যা করলেন, আসলে সকালে দেখেই মনে হচ্ছিল ওর শরীরটা ভালো নেই, কিন্তু ও যাবেই। আজ মাসের শেষ দিন। ওদের অফিসে মাসের শেষ দিনে মাহিনা জমা পড়ে কর্মচারীদের অ্যাকাউন্টে। অফিসের কাছেই ব্যাংক। ভদ্রমহিলা চিন্তিত মুখে মেয়ের দিকে চেয়ে আছে। আচ্ছা কাকিমা, এনাকে এখনই ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ বাবা, তা বুঝছি, কিন্তু ওর বাবা তো বাড়ি নেই। পেনশনের তাগাদা করতে গেছেন। 1.5 বছর হয়েছে রিটায়ার করেছেন, এখনো পেনশন শুরু হয়নি। দৈবাত মিতু এই চাকরিটা না পেলে আমাদের পথে বসতে হতো। আচ্ছা, আপনি চিন্তা করবেন না কাকিমা। আমার এক বন্ধু আছে ডাক্তার, কাছেই তার ক্লিনিক। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার চলে আসলো। ডাক্তার দৈপায়ন সেন পর্ণের স্কুলের বন্ধু। সে জয়েন্টে ভালো নম্বর পেয়ে কলকাতা মেডিকেলে ভর্তি হয়েছিল ডাক্তারি পড়তে। পর্ণ সেদিকে যায়নি। ভালো করে পরীক্ষা করে ডাক্তার চিন্তিত মুখে ঘর থেকে বেরিয়ে আসলো। কি দেখলি দীপ? মনে হচ্ছে নিউমোনিয়া, বুকে কফ জমেছে, সাই সাই নিঃশ্বাসের শব্দ আর প্রচণ্ড জ্বর। এই তো সিমটম। আমি ল্যাবে বলে দিচ্ছি, ব্লাড স্যাম্পেল নিয়ে যাবে। একটা এক্সরে করতে হবে, আমি লিখে দিচ্ছি। একটা ইঞ্জেকশন দিয়ে গেলাম, এই ওষুধগুলো আনিয়ে নিস। আমি বিকেলে ক্লিনিকে যাওয়ার আগে একবার দেখে যাব। ডাক্তারবাবু, খেতে কি দেব? শুনলাম সকালে যা একটু খেয়েছিল বমি করে বের করে দিয়েছে। ভদ্রমহিলা উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করলেন। এখন কিছু না, আমি 1 বোতল গ্লুকোজ দিয়ে যাচ্ছি। বাড়িতে বরফ আছে, মাথায় ঠান্ডা জলপট্টি দিলে ভালো হয়। জ্বর তাড়াতাড়ি কমাতে হবে। গ্লুকোজের ব্যবস্থা হলো, সব ওষুধ চলে এসেছে। রক্ত পরীক্ষা করতে নিয়ে গেল। ইতিমধ্যে পর্ণ মেয়েটির পরিচয় জেনেছে। পর্ণ নবমিতার পাশে বসে জলপট্টি দিচ্ছে। জ্বর কমেছে।
নবমিতা চোখ খুলেছে। ডাক্তার চলে গেছেন। পর্ণ রোগীকে কোলে তুলে বাড়ির সামনে ট্যাক্সিতে তুলছে। তখনই নবমিতার বাবা এসে পৌঁছেছেন। আরে কি হলো? মিতুকে কোথায় নিয়ে যাচ্ছ অপর্ণা? স্ত্রীর দিকে তাকিয়ে তিনি জিজ্ঞাসা করলেন। অপর্ণা সংক্ষেপে স্বামীকে সব জানালো। পর্ণ নবমিতাকে ট্যাক্সিতে নিয়ে তুলেছে। ভদ্রলোক মেয়ের পাশে গিয়ে বসলেন। অপর্ণা মেয়েকে এক পাশ থেকে ধরে আছেন। পর্ণ সামনের সিটে বসল। ট্যাক্সি একটা ঝাঁ চকচকে মেডিকেল সেন্টারে এসে দাঁড়ালো। এক্স-রের পরে তাদের শীততাপ নিয়ন্ত্রিত ঘরে অপেক্ষা করতে বলে ডাক্তার চলে গেলেন। কিছুক্ষণ পরে এক্স-রে রিপোর্ট সহ হাতে চলে আসলো। কত দিতে হবে? ভদ্রলোক আশঙ্কিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন। ও আপনি চিন্তা করবেন না কাকু, চলুন। পর্ণ আবার নবমিতাকে কোলে তুলে ট্যাক্সিতে বসিয়ে দিয়েছে। তার জ্বর কমে গেছে। সে তাকিয়ে রয়েছে এই অজানা মানুষটির দিকে। আপনি আপনি আমাদের জন্য এত করছেন, আর আমার এমন কপাল, আমার পকেটে প্রায় কিছুই পয়সা নেই। আপনি চিন্তা করবেন না কাকু, সব হয়ে যাবে। বাড়ি চলে এসেছে। নবমিতা দরজা খুলে নিজেই বেরোতে চাইল। হঠাৎ তার মাথা টলে উঠেছে। পর্ণ চট করে ধরে ফেলেছে। আস্তে মিতা, আস্তে। পর্ণ আবার তাকে কোলে তুলে নিল। বাবার দিকে তাকিয়ে মিতা লজ্জা পেয়ে গেল। ঘরে ঢুকে পর্ণ মিতাকে বিছানায় শুয়ে দিল। কাকু, মিতার অফিসে জানাতে হবে না? হ্যাঁ বাবা, ওই ড্রয়ারে আমার বসের কার্ড আছে। আচ্ছা ঠিক আছে, যাই, ফোনটা করে আসি। ভদ্রলোক কার্ড বাহির করেছেন। আপনি আমার মোবাইল দিয়ে ফোন করুন কাকু। পর্ণ তার মোবাইল এগিয়ে দিল। ও আচ্ছা। কথা বলে ফোনটা ফিরিয়ে দিয়ে বললেন, বেশি দিন হলে ডাক্তারের সার্টিফিকেট দিতে হবে বললেন। ঠিক আছে, দীপ বিকেলে আসলে লিখিয়ে নেব। নিউমোনিয়া সারতে দেরি লাগতে পারে, দুর্বলতাও থাকবে কিছুদিন। দীপ? হ্যাঁ, ডাক্তার দৈপায়ন সেন। উনি তো ডাক্তার ডেকে নিয়ে এসেছিলেন সকালে। তারপর ওষুধ আনা, গ্লুকোজ দেওয়া হলো, রক্ত পরীক্ষা হলো, সব তো উনিই করলেন। অপর্ণা বললেন, সত্যি আপনি আজ আমাদের যা উপকার করলেন। আপনি শুনলাম মিতুকে জানেনও না। আরে না না কাকু, এ কি বলছেন? একজন মহিলা আমার সামনে মাথা ঘুরে পড়ে যাচ্ছেন, আর আমি তাকে পাশ কাটিয়ে চলে যাব? আমি ওনাকে জানি না সেটা ঠিক নয়। আমরা গত 1 মাস ধরে একই বাসে আসা যাওয়া করছি, যদিও নামটা আজকেই জানলাম। আমরা তো এখনো আপনার নাম পর্যন্ত জানি না। অপর্ণা বললেন, আপনি কোথায় থাকেন, কি করেন, কিছুই তো জানি না। আমার নাম পর্ণ কাকিমা। পর্ণ নিজের কার্ড এগিয়ে দিল। আমার বাড়ি এই কাছেই, গড়িয়ায়। ডাক্তার পর্ণ গাঙ্গুলি। আপনি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে প্রফেসর। স্ত্রীর হাত থেকে কার্ডটা নিয়ে ভদ্রলোক বললেন, আমার জন্য আজকে আপনাকেও ছুটি নিতে হলো। মিতা বলল, তাই তো বলছি, এই যুগে মানুষ নিজের আপনজনের জন্য কিছু করে না, আর আপনারা প্লিজ আমাকে আপনি বলবেন না কাকিমা, আমি আপনার ছেলের মতোই। হ্যাঁ বাবা, তুমি সত্যি ছেলের মতোই আমাদের পাশে দাঁড়িয়েছ। তারপর আরও কিছুক্ষণ কথা চলল। ভদ্রলোকের নাম দিবাকর মুখার্জি। তিনি সাধারণ সরকারি চাকরি করতেন। 1.5 বছর আগে অবসর নিয়েছেন। এক ছেলে 11-এ পড়াশোনা করে। মা, আমার খিদে পাচ্ছে। আচ্ছা বাবা, তুমি তোমার বন্ধুকে একটু জিজ্ঞাসা করবে, এখন তোর জ্বর কমেছে, কিছু খেতে দেওয়া যাবে কি না? ফোনে কথা বলে নিয়ে পর্ণ বলল, পাতলা মাছের ঝোল অথবা চিকেন স্টু দেওয়া যেতে পারে, একটু ভাত দিয়ে। ফল খেতে হবে, ডাব দিলে ভালো। স্বামী স্ত্রী পরস্পরে দৃষ্টি বিনিময় করলেন। কাকু, আমি যাচ্ছি। আপনি রোদ থেকে ক্লান্ত হয়ে ফিরেছেন, আপনি স্নান টান করে নিন, আমি বাজার ঘুরে আসি। পর্ণ রান্নাঘরে গিয়ে কাকিমাকে জিজ্ঞাসা করে আসলো কি কি আনতে হবে। অনেকক্ষণ পরে পর্ণ অনেক বাজার করে রিকশায় ফিরল। রান্নাঘরে কাকিমাকে দিয়ে আসলো। তুমি এত সব নিয়ে আসলে বাবা? চাল, ডাল, তেল, মশলা, মাছ, চিকেন, তরকারি, ফল, এতগুলো, ডাব, সব? আপনার ছেলে এটুকুও করবে না কাকিমা? অপর্ণা সজল নয়নে তার মাথা স্পর্শ করে নিঃশব্দে রান্নাঘরে ঢুকে গেলেন।
পর্ণ একটা ডাবের জল মিতাকে দিতে গেল। বিকেলে ডাক্তার দেখে যাওয়ার পর পর্ণ বাড়ি চলে গেল। কালকে শনিবার, আমার ছুটি। আমি সকালে আসবো কাকিমা। আমার এই মোবাইল ফোনটা রাখুন, আমার কাছে আরও একটা আছে। আমাকে ফোন করবেন, আমি খবর নেব। আজকের যুগে এমন ছেলেও আছে? দিবাকর বললেন। আমাদের সাথে কি সম্পর্ক তার? কিছুই না, কিন্তু দেখো তোমার মেয়েকে আজ কত বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়ে গেল। অপর্ণা বললেন, জানো মা, আমি সকালে ওর গায়ের ওপর বমি করেছি। ওর হাতে জামার আস্তিনে বমি লেগে গিয়েছিল, কিন্তু ওর যেন কিছুই হয়নি। হাসি মুখেও জল দিয়ে আমার মুখ মুছিয়ে দিল, নিজের হাত জামা পরিষ্কার করলো, মিনারেল ওয়াটারের বোতল বের করলো। ওর আগে এভোমিন ছিল, সেটা খাইয়ে দিল। ও না জানি রাস্তাঘাটে কত লোকের সাহায্য করে বেড়ায়। ও প্রতিদিন নিজের সিট ছেড়ে আমাকে বসিয়ে দেয় মা। বিকেলে ফেরার সময় সিট না পেলে ও আমাকে আড়াল করে দাঁড়ায়, যাতে কেউ ভিড়ের সুযোগ না নিতে পারে। আজকালকার ছেলেদের তো তুমি জানোই। মিতা বিছানায় শুয়ে শুয়ে বলল। অপর্ণা হাসলেন। সকলে যাওয়ার পর চুপি চুপি বললেন, ও কি এখন তোর ও হয়ে গেছে? মিতার মুখ লজ্জায় লাল হয়ে উঠেছে। সেদিন বাড়ি গিয়ে পর্ণ মা বাবাকে আজকের ঘটনাটা বলেছিল। তুমি যথার্থই আমার ছেলের মতো কাজ করেছো বুবান। মা বললেন, হ্যাঁ মা, মিতার ওই রকম অবস্থা দেখে আমি ওকে ফেলে চলে যেতে পারিনি। জানি আমার একদিন ছুটি নষ্ট হলো, কিছু টাকাও খরচ হলো। টাকাটা বড় কথা নয়, তুমি তোমার মনুষ্যত্ব ভুলে যাওনি, এটাই আসল কথা। এই যে তুমি ঠিক সময়ে ঠিক ডিসিশনটা নিতে পেরেছো, এটাই বড় কথা। বাবা বললেন, হ্যাঁ, কালকে সকালে একবার দেখে এসো। তুমি যখন দায়িত্ব নিয়েছো তখন মাঝপথে ছাড়লে চলবে না বাবা। কিন্তু সকাল পর্যন্ত অপেক্ষা করতে হলো না। রাত 10টা নাগাদ পর্ণের মোবাইল বেজে উঠল। মিতার মায়ের উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে উঠল, মিতুর আবার জ্বরটা ভীষণ বেড়েছে বাবা, একটু শ্বাসকষ্ট হচ্ছে। তুমি কি? হ্যাঁ হ্যাঁ কাকিমা, আমি এখনই ডাক্তারকে সাথে নিয়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে পর্ণ দীপকে নিয়ে মিতার কাছে গিয়ে পৌঁছলো। জ্বরটা একটু বেড়েছে, কিন্তু সকালে যেমন দেখেছিলাম তেমন নয়। বুকের কফটা আলগা হয়ে এসেছে, তাই শরীর অস্থির লাগছে। চিন্তার কিছু নেই, একটু নার্ভাস হয়ে উঠেছে। আমি অক্সিজেন লাগিয়ে দিয়ে যাচ্ছি, তুই এখানে বস, বুঝলি? ও ভরসা পাবে। একটু ঠিক লাগলে অক্সিজেন খুলে দিবি। ডাক্তার মিতাকে একটা ইঞ্জেকশন দিল। পর্ণকে সব বুঝিয়ে দিয়ে চলে গেল। পর্ণ মিতার মাথার কাছে বসে তার কপালে জলপট্টি দেওয়া আরম্ভ করলো। মিতার ছোট ভাই অন্তর দিদির কাছে বসে রয়েছে। পর্ণ দেখল সে বসে বসে ঘুমিয়ে পড়ছে। মা তাকে তুলে পাশের ঘরে নিয়ে গেল। পর্ণ কাকুকে আগেই শুতে পাঠিয়ে দিয়েছে। অপর্ণা মেয়ের শিয়রে বসে আছেন। পর্ণ সামনের ঘর থেকে একটা আরাম কেদারা এই ঘরে নিয়ে এসেছে। পর্ণ সমানে জলপট্টি দিচ্ছে, মাঝে মাঝে কপালে হাত দিয়ে দেখছে। সকালেও একটা ডিজিটাল থার্মোমিটার নিয়ে এসেছিল, সেটা দিয়ে ঘন্টায় ঘন্টায় জ্বর পরীক্ষা করছে। অক্সিজেন খুলে দেওয়া হয়েছে, সময় মতো ওষুধ খাওয়াচ্ছে। মাঝে একবার জলে গ্লুকোজ মিশিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস আর ইলেকট্রল গুলে চামচে দিয়ে আস্তে আস্তে মিতাকে খাওয়ালো। মিতার মা অবাক হয়ে ছেলেটাকে দেখছেন। এক সময় দেখলো জ্বর ছেড়ে গেছে। মাসিমা, আপনি শুয়ে পড়ুন, আমি বসছি মিতার কাছে। না বাবা, তুমি সকাল থেকে ওর জন্য ছোটাছুটি করছো, এবার তুমি একটু বিশ্রাম করো। আরে না না কাকিমা, আপনিও তো সকাল থেকে কত কাজ করছেন, তার উপরে মেয়ের জন্য দুশ্চিন্তা। আমার আবার কিসের দুশ্চিন্তা বাবা, সব তো তুমিই করলে। এবার তোমার আবার শরীর না খারাপ হয়ে যায়। না কাকিমা, আমি একেবারে ফ্রেশ আছি। আমি বাড়ি গিয়ে ঘন্টা 2-3 ঘুমিয়ে নিয়েছি। পর্ণ জোর করে অপর্ণাকে শুতে পাঠিয়ে দিল। মিতা অপলক নয়নে তাকিয়ে আছে। ঘুমিয়ে পড়ো মিতা, চোখ বন্ধ। পর্ণ ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তুমি কি সারা রাত বসে থাকবে নাকি? এই তো আমার রাতের রসদ নিয়ে এসেছি। পর্ণ দুটো বই তুলে দেখালো। মিতা তার মায়াবী দুটো চোখ মিলে তাকিয়ে আছে। কি ঘুমাবে না? দেখছি। আচ্ছা সকালে দেখো, এখন ঘুমাও। একসময় মিতা ঘুমিয়ে পড়ল। পর্ণ চেয়ে রইল তার মুখের দিকে। রাতটা ভালোভাবেই কাটল। মিতা দুবার বাথরুম গেল। পর্ণ বাথরুমের সামনে দাঁড়িয়ে রইল। মিতার খিদে পেয়েছে। পর্ণ রান্নাঘরে গিয়ে নিঃশব্দে মাখন টোস্ট করে মিতাকে খাওয়ালো। ভোরে বোধহয় পর্ণের একটু তন্দ্রা এসে গিয়েছিল।
হঠাৎ মনে হলো কেউ তার মাথায় অতি সন্তর্পণে হাত বুলিয়ে দিচ্ছে। পর্ণ চোখ খুলে দেখল মিতা চোখে এক অদ্ভুত ভালোবাসার চাউনি, ভালো লাগার আলো যেন ঝরে পড়ছে। মিতা, তুমি তুমি সামনের ঘরে গিয়ে একটু গড়িয়ে নাও, সারা রাত তো চোখে চোখে কাটিয়েছ। মিতা আরও একবার ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোমাকে বিশ্রাম নিতে বলেছে না ডাক্তার? আমি ভালো আছি, আমার আর শুয়ে থাকতে ভালো লাগছে না, একটু বসি। তুমি একটু শুয়ে পড়ো বাবা, সারা রাত তো জাগলে। মিতু তো এখন ভালো আছে। কখন অপর্ণা নিঃশব্দে এসে দাঁড়িয়েছে। না কাকিমা, আমি একেবারে বাড়ি গিয়ে ঘুমাবো। মা আজকে দুপুরে আসবেন বলেছে মিতাকে দেখতে। সে তো খুব ভালো কথা বাবা, তোমাকে চা দিই? না কাকিমা, আমি প্রথমে একটু বাথরুমের কাজ সেরে নিই। কিছুক্ষণ পরে পর্ণ স্নান সেরে বাথরুম থেকে বেরিয়ে আসলো। তোমাকে দেখে তো একেবারেই মনে হচ্ছে না যে তুমি সারা রাত জেগেছিলে। হ্যাঁ কাকু, একটা রাত একটু কম ঘুমালে কিছুই হয় না। কম ঘুম কোথায়, ও রাত্রে একটুও ঘুমায়নি মা। কতবার আমাকে বাথরুম নিয়ে গেল, কতবার জল খাওয়ালো, আমার খিদে পেয়েছিল, আমাকে মাখন টোস্ট বানিয়ে খাওয়ালো। মিতা এসে দাঁড়িয়েছে। তাই নাকি? আমি তো তাহলে মোষের মতো ঘুমিয়েছি কালকে রাতে। ও থাকাতে আমি এতই নিশ্চিন্ত হয়ে গেছিলাম। লক্ষ্মী ছেলে। অপর্ণা স্নেহ বিগলিত স্বরে বললেন। চা খেয়ে পর্ণ বাড়ি চলে গেল। আবার দুপুরে আসবো কেমন? মিতা চেয়ে রইল। এই মানুষটি এখন যেন তার জন্য অপরিহার্য হয়ে গেছে। দুপুরে পর্ণ মাকে নিয়ে মিতার বাড়ি আসলো। মিতার ভাই ওনাকে দেখেই পায়ে হাত দিয়ে ওনাকে প্রণাম করলো। আরে তুমি এখানে? হ্যাঁ ম্যাডাম, আমি মিতা দিদির ভাই। আপনি ওকে জানেন দিদি? হ্যাঁ মা, প্রতিমা দিদিমণি তো আমাদের স্কুলের ভাইস প্রিন্সিপাল। আর আমি এসেছি আমার মামুনিকে দেখতে। দেখুন কেমন যোগাযোগ হয়ে যায়। আপনার মেয়ে আমার ছেলের সহযাত্রী, আবার আপনার ছেলে আমাদের স্কুলের ছাত্র। সত্যি বলতে আপনার ছেলে কাল থেকে মিতুর জন্য কি না করেছে, আর কেমন সম্পর্ক তৈরি হয়ে গেছে দেখুন। গতকাল যেই পর্ণ বিকেলে বাড়ি ফিরেছে, মিতুর শরীর আবার খারাপ হতে শুরু করলো। আবার যেই ও চলে এসেছে, ওর শরীর ঠিক। বাহ, এ তো ভালো কথা। তাহলে যতদিন না ঠিক হচ্ছে ওকে আপনারা রেখে দিন। কি মা, তাই ভালো না? মিতা নিজের মায়ের পেছনে মুখ লুকিয়েছে। লজ্জা পাওয়ার কিছু নেই মামুনি, এইভাবেই তো মানুষে মানুষে সম্পর্ক তৈরি হয়। প্রতিমা দেবী মিতার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, পর্ণ কাল যা করেছে বা যতটুকু করেছে সেটা যদি না করত তবেই আমার দুঃখ হতো। যতটুকু কি বলছেন দিদি? ও যা করেছে তাই এই যুগে খুব কম লোকেই করে। অপর্ণা বললেন, আর এটা শুধু একটা কাকতালীয় ঘটনা নয়। গতকাল জানলাম ও গত 1 মাস ধরে মিতুকে মানুষের কামনা লালসা থেকে আড়াল করে রেখেছে। ওকে নিজের সিট ছেড়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। বিকেলে সিট না পেলে সজাগ দৃষ্টিতে ওকে আড়াল করে রাখছে। কালকেও পর্ণকে বমিতে ভাসিয়েছে, তারপরেও মিতুকে তুলে ট্যাক্সিতে বসিয়েছে। ডাক্তার ডেকে নিয়ে এসেছে, ওষুধপত্র আনা, রক্ত পরীক্ষা করানো, এক্স-রে করানো সব করেছে। কাল সারা রাত ওর মাথার কাছে বসে থেকেছে। অপর্ণা প্রশংসা দৃষ্টিতে পর্ণের দিকে তাকিয়ে বলল, সেটাই তো উচিত দিদি। আমি ওকে সব সময় বলি, তুমি যেমন তোমার মাকে ভালোবাসো, শ্রদ্ধা করো, সব মেয়েদের শ্রদ্ধা করো এভাবে। সত্যি আপনি ওকে মানুষের মতো মানুষ করেছেন দিদি। আজকের যুগে মায়েরা বিশেষ করে তাদের ছেলেদের এইসব শেখায় না, তাই নানা রকম ঘটনা শোনা যায়। সেদিন থেকে এই 2 পরিবার এক হয়ে গিয়েছিল। পরদিন রবিবার পর্ণ সকাল সকাল অনেক জিনিসপত্র বাজার করে নিয়ে এসেছে। পর্ণের মা মিতার জন্য 1 হাঁড়ি গরম রসগোল্লা পাঠিয়ে দিয়েছে। মা বলেছে গরম রসগোল্লা শরীরের পক্ষে ভালো। দিদি ঠিক বলেছেন, দিবাকর বললেন। মিতার ঘরে তার বিছানার কাছে সবাই জড়ো হয়েছে। অপর্ণা মিতার জন্য মাখন টোস্ট নিয়ে এসেছে। মা, আমাকে গরম রসগোল্লা দেবে না? হ্যাঁ হ্যাঁ মিতু, কাকিমা তোমার জন্য পাঠিয়েছেন। তারপর হাঁড়ি খুলে বললেন, এতগুলো কে খাবে? এ তো গোটা 50 দেখছি। মিতাকে এখন গোটা 4 দিয়ে দিন কাকিমা, পেটের পক্ষেও ভালো গরম রসগোল্লা। হ্যাঁ দাও মিতুকে, সকলকেই দাও, পর্ণকে চা দিও।
একটুই অধমকেও দিও। দিবাকর খুনসুটি করে বললেন, হ্যাঁ, আমি তো তোমাকে দিই না। 10 দিন পরে আবার মিতার রক্ত পরীক্ষা করা হলো, এক্স-রে করা হলো। এবার ইনফেকশন ক্লিয়ার হয়ে গেছে, তবে কম করে আরও দিন 7 বিশ্রাম নেওয়া উচিত, ডাক্তার বললেন। তার সাথে এবার এনাকে পুষ্টিকর হাই প্রোটিন আহার দিতে হবে। আমি কিছু সাপ্লিমেন্ট লিখে দিচ্ছি। ডাক্তার আগে যে মেডিকেল সার্টিফিকেট দিয়েছিল পর্ণ নবমিতার অফিসে দিয়ে এসেছিল। কাগজটা হাতে নিয়ে দিবাকরের মুখ শুকিয়ে গেছে। দেখি কাকু কি লিখেছে। এক পলক দেখে পর্ণ বলল, এটা আমি রাখছি কাকু, আমাদের কোঅপারেটিভ স্টোরে অনেক কমে পাওয়া যাবে, আমি কালকে নিয়ে আসব। কত দেব এটার জন্য? দিবাকর ভয়ে ভয়ে বললেন, সে আপনি চিন্তা করবেন না কাকু, সামান্য কিছু লাগবে, আপনার এই ছেলে এটুকু করতেই পারে। চিন্তা করবেন না, চিন্তা করবেন না করে কয়েক হাজার টাকা এতদিনে খরচ করেছো তুমি, আমি জানি। না না কাকু, অত না, এইটুকু আমাকে করতে দিন না। পর্ণ অনুনয়ের স্বরে বলল। পরদিন সে 1 বাক্স থ্রেপটিন বিস্কুট নিয়ে এসেছে, তাতে 12টা টিন রয়েছে। প্রোটিন এক্সের কয়েকটা বোতল নিয়ে এসেছে। কাঠবাদামের একটা ঢাউস প্যাকেট উকিয়ে দিচ্ছে তার অফিসের ব্যাগ থেকে। সবাই স্তব্ধ। এই তোমার এতটুকু? অপর্ণা বলল, ও ঠিক আছে কাকিমা, মিতাকে তাড়াতাড়ি ঠিক হতে হবে তো, কাজে যোগ দিতে হবে না। পর্ণ প্রতিদিন অফিস থেকে সোজা মিতাকে দেখতে চলে আসে। সকল পুষ্টিকর উপাদানের সাহায্যে শীঘ্রই মিতা তার আগেকার রূপ লাবণ্য ফিরে পেয়েছে। পরের সোমবার থেকে সে অফিসে যোগ দেবে। সেদিন বিকেলে পর্ণ কাকুকে বলল, এখানে একটা চার্টার্ড বাস শুরু হয়েছে কাকু, আমি ভাবছি এবার থেকে ওই বাসে যদি মিতা যেতে পারে তবে দৈনন্দিন যন্ত্রণা থেকে রক্ষা পাবে। চার্টার্ড বাস? সে তো অনেক খরচ লাগবে পর্ণ। না কাকু, খুব একটা বেশি নয়। এই যে আমাদের কলেজে প্যাম্পলট দিয়ে গেছে, আমি ওদের সাথে কথা বলেছি। এখন ধরুন মিতার দিনে 20 টাকা, অর্থাৎ মাসে যদি 22 দিন কাজ করে তবে 440 টাকা খরচ হয়। এই বাসে 550 টাকা লাগবে। বাসের টাইম একই। এখানে আইরিস হসপিটালের সামনে আসবে বাসটি, ছাড়বে যদিও গড়িয়া থেকে। মাঝে 3টে স্টপ, যাদবপুর, গোলপার্ক আর গড়িয়াহাট। ওকে রবীন্দ্র সদনের সামনে নামিয়ে দেবে। বিকেলে একই রুটে ফেরা, সময়টাও কম লাগবে আর সিট রিজার্ভ থাকার কারণে বেশ আরামে যেতে পারবে। এ তো বেশ ভালো ব্যবস্থা। কি করে ব্যবস্থা করতে হবে? দিবাকর মেয়ের দিকে তাকিয়ে বললেন, আমাদের ইউনিভার্সিটির ক্যাম্পাসে ওদের কাউন্টার আছে কাকু, আমি বুক করে নিয়ে আসবো প্রতি মাসে। বেশ, সাথে যাওয়া আসা হবে। পর্ণ মিতার দিকে তাকিয়ে বলল। নবমিতা কাজে যোগ দিয়েছে। দুজনে এখন একসাথে আরামদায়ক চার্টার্ড বাসে যায় আসে। কেউ কখনো কাউকে কিছু বলেনি, তবু সকলেই জানে দুজনের পরস্পরের কি সম্পর্ক। অসুখের সময় মা বাবা দেখেছে পর্ণ কাছে থাকলে মিতার শরীর ভালো থাকছে, সরে গেলেই জেকে সেই। শনি রবিবার পর্ণ সকালে জলখাবার খেয়ে মিতার বাড়ি চলে যায়। কাকুর সাথে কিছুক্ষণ গল্প করে, অন্তরকে পড়া বলে দেয়, কাকিমার কাছে চা খায়। কাকিমা বলেন, এই ছুটির দিনেও কি তোমরা বুড়ো বুড়ির মুখ চেয়ে বসে থাকবে নাকি? যাও কোথাও ঘুরে এসো, শরীর মন চাঙ্গা হয়ে যাবে। মিতা একটু লজ্জা পাওয়ার ভান করে কিছুক্ষণ, তারপর চটপট সেজেগুজে বেরিয়ে পড়ে পর্ণের সাথে। দুজনে কখনো গঙ্গার ধারে পাশাপাশি ঘুরে বেড়ায়, কখনো ফেরিতে উঠে এই প্রান্তর থেকে শেষ প্রান্তর পর্যন্ত ঘুরে আসে। কখনো তারা বোটানিক্যাল গার্ডেনে বিখ্যাত বটগাছের তলায় গিয়ে বসে, আবার কখনো সায়েন্স সিটিতে ঘুরে বেড়ায়। বিভিন্ন ভালো ভালো রেস্তোরাঁতে খাওয়া দাওয়া করে। কখনো পর্ণ মিতাকে নিয়ে তার প্রিয় সিটি সেন্টারে নিয়ে যায়, কখনো সাউথ সিটিতে। পর্ণ মাঝে মাঝে টুকিটাকি উপহার কিনে দেয় মিতাকে। সেদিন দুজনে প্রিন্সেপ ঘাটে গঙ্গার দিকে মুখ করে বসে আছে। সহসা মিতা বলল, আমি ভাবি আমাদের এই সম্পর্কের শেষ পরিণতি কি হবে। তুমি যা চাও মিতা। আমি যা চাই তাই যদি হতো তাহলে তো কথাই ছিল না, মিতা ম্লান হেসে বলল। দুজনে নীরবে পরস্পরের দিকে চেয়ে আছে। আমি জানি তুমি আমাকে ভালোবাসো আর তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, আমি তো তোমারই, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না পর্ণ, অন্তত এখন পারবো না। পর্ণ মাথা নিচু করে বসে রয়েছে। তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। আমি জানি মিতা, তোমার দায়িত্ব আছে, কিন্তু আমি তো তোমার কাছে কিছু চাইনি।
কিন্তু তুমি কতদিন আমার অপেক্ষায় বসে থাকবে? কেনই বা বসে থাকবে? তুমি ভাইকে প্রতিষ্ঠিত করতে চাও, আমি জানি। আমি অপেক্ষা করব মিতা, তুমি যতদিন চাইবে। আমি তোমার কাছে কিছুই চাই না, কিন্তু তুমি এই অপেক্ষা করবার অধিকারটা কেড়ে নিও না প্লিজ। পর্ণের দুচোখ সিক্ত হয়ে উঠেছে। আমাকে দূরে ঠেলে দিও না। না গো, আমি তোমাকে দূরে ঠেলে দিতে পারি না। মিতা তার হাতের ওপর হাত রাখল। এ যে বেশ শক্ত পরীক্ষা পর্ণ, কতদিন যে লাগবে আমি জানি না। জীবনের শেষ দিন অবধি আমি তোমার অপেক্ষা করব মিতা। দুজনে হাতে হাত দিয়ে অনেকক্ষণ নীরবে বসে রইল। গঙ্গার দিক থেকে হালকা বাতাস বইছে। এক সময় দুজনে উঠে পড়ল। একদিন বিকেলে অফিস থেকে ফেরার সময় মিতা বলল, আমাকে মনে হয় আগামী মাস থেকে নর্মাল বাসে যেতে হবে। কেন হঠাৎ? হঠাৎ নয়, ভাই তো এখন হায়ার সেকেন্ডারি ক্লাসে উঠেছে। এবার তো জয়েন্টের জন্য কোচিং ক্লাসে দিতে হবে। এখন আমি যা মাইনা পাই তাতে সংসার চলে যায়, কিন্তু আর তো চলবে না। আর অফিসে যখন ওভারটাইমের সুবিধা আছে তখন সেটা কাজে লাগাবো না কেন? সপ্তাহে 7-8 ঘন্টা ওভারটাইম তো করতেই পারি। পর্ণ কিছু বলল না। বাস থেকে নেমে দুজনে মিতার বাড়ির দিকে হাঁটছে। কি ভাবছো? আচ্ছা, একটা কথা বলবো? মিতা উন্মুখ দৃষ্টিতে ওর দিকে তাকালো। তুমি কিছু মনে করো না প্লিজ। আমি বলছিলাম, আমি যদি অন্তরের কোচিংয়ের ফিজটা দিই, ধরো ধারই দিলাম। হঠাৎ এই কথা বলছো কেন? না মানে আমি জানি তুমি এমনিতে নিজের কাজের প্রতি ভীষণ সচেতন, অর্থাৎ তুমি অন্য সরকারি কর্মচারীদের মতো কাজে ফাঁকি দাও না। প্রত্যেকদিন বিকেলে একটা ক্লান্তির ছায়া দেখতে পাই তোমার মুখে। তার উপর তুমি আবার প্রতিদিন 2 ঘন্টা করে ওভারটাইম করবে, মানে প্রতিদিন 7টা বেজে যাবে অফিস থেকে বেরোতে। অন্ধকার হয়ে যাবে, শরীরের ওপর অতিরিক্ত চাপ পড়বে, বিকেলে আর দেখা হবে না তোমার সাথে, তাই আর কি। পর্ণ মিতার চোখে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল। মিতা দাঁড়িয়ে পড়েছে। আমার ভাবতে ভালো লাগে যে কেউ আমার জন্য এত গভীরভাবে চিন্তা করে, কিন্তু পর্ণ, বাস্তবটা হচ্ছে ভাইয়ের কোচিংয়ের ফিস কম নয়, মাসে 2000 টাকা। তুমি আগেও আমার পেছনে অনেক টাকা খরচ করেছো, আমি শোধ দেব কি করে? তোমার খাতায় লিখে রাখো, পরে সুদ সমেত ফেরত দিও। পর্ণ মৃদু হাসল। কিসের খাতায়? সেটা তুমি জানো। তারপর পর্ণ একদিন মিতার অন্তরের সাথে কোচিং সেন্টারে গিয়ে আগাম টাকা জমা দিয়ে আসলো। পর্ণ ঠিক করেছে সে এবার থেকে ছুটির দিনগুলোতে অন্তরকে নিজেও পড়াবে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভালোভাবে বোঝাবে, কঠিন বিষয়গুলো সহজভাবে হৃদয়ঙ্গম করার পদ্ধতি সে অন্তরকে শেখাবে। সেদিন পর্ণ চলে যেতে মা বললেন, হ্যাঁ রে মিতু, বুবুর কোচিংয়ের ফিসটা পর্ণ দিয়েছে। কেন, তুমি টাকা নিয়ে যাওনি? বাবার প্রশ্ন। হ্যাঁ মা, আমি বলেছিলাম এখন এই বছর একটু বেশি টাকার দরকার, আর অফিসে ওভারটাইমের সুযোগ তো আছেই, তবে চার্টার বাসের সুবিধাটা ছাড়তে হবে। বাড়ি ফিরতেও 8টা বেজে যাবে। তাইও বলল এখনকার মতো দিয়ে দেবে। তুমি তো বললে পেনশন শুরু হলে গত 2 বছরের এরিয়ার পাবে। মিতা বলল, পেনশন কবে পাবো ভগবানই জানে। আমি দেখছি কি ব্যবস্থা করতে পারি। কিছু না হোক বাড়ি দেখিয়ে তো ব্যাংক থেকে টাকা নিতে পারি। দিবাকর চিন্তিত কণ্ঠে বললেন, কেন কাকু, এই ছেলেকে নিজের ভাইয়ের জন্য কিছু করতে পারে না? পর্ণ ফিরে এসেছে। আমি আপনার কাছে এতই বড় হয়ে গেছি যে আপনি বাড়ি বন্ধক রেখে টাকা তুলবেন, কিন্তু আমি? পর্ণের কণ্ঠ অবরুদ্ধ হয়ে এসেছে। না না বাবা, এ কি বলছো? তুমি তো আমাদের ছেলের মতোই। অপর্ণা পর্ণর পিঠে হাত দিয়ে বললেন, ছেলের মতো কাকিমা? আমি যদি আপনার ছেলে হতাম আর সে যদি তার ছোট ভাইয়ের ফিস দিত, তখন কি আপনি কিছু বলতেন? না পর্ণ, আমারই ভুল হয়ে গেছে, দিবাকর বললেন। সময় এগিয়ে যাচ্ছে। পর্ণ প্রতি শনি রবিবার প্রায় সারাদিন অন্তরকে নিয়ে থাকে। পর্ণদা, আমি ভাবছি আগামী মাস থেকে কোচিংটা ছেড়ে দেব। ওখানে অনেক সময় নষ্ট হয়, আর ওরা গতের পড়া পড়ায়। তুমি যে টপিকগুলো পড়িয়েছ সেগুলো যেমন আমার মাথার মধ্যে গেঁথে গেছে, ওদের পড়ানোয় তেমন গভীরতা নেই। অনেকগুলো মাস তো দেখলাম। ঠিক আছে, প্রতিদিন বিকেলে আমি যখন আসব তখন কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক বুঝিয়ে দেব তোমাকে। এই ধরো ঘন্টা 1.5। সেদিন বিকেলে যেইমাত্র পর্ণ বাড়িতে ঢুকেছে, অন্তর ছুটে এসে শটান তার পায়ের ওপর লুটিয়ে পড়ল। আরে আরে, কি হলো? পর্ণ তাকে তুলে দাঁড় করিয়েছে। সব তোমার জন্য দাদা, সব তোমার জন্য। হ্যাঁ, কি হয়েছে? পর্ণ মুখ ঘুরিয়ে সবার দিকে তাকালো।
ও জয়েন্টে 7 নম্বর র্যাঙ্ক পেয়েছে। মিতা বলল, হ্যাঁ দাদা, সব তোমার জন্য। না না ধুর, তা হবে কেন? তুমি নিজে কত খেটেছ, কিন্তু তুমি যেভাবে ওকে গাইড করেছ তার কোনো তুলনা হয় না। দিবাকর বললেন, তাহলে তো একটা উৎসব করতে হয়, কি বলো? হ্যাঁ, ওর যাদবপুর ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন হয়ে যাক। অপর্ণা বললেন, পর্ণদা, আমি আপনার সাথে যাব, একটু কাকু কাকিমাকে প্রণাম করে আসি। আর এ তো দারুণ খবর, দাঁড়াও দাঁড়াও। শুনে প্রতিমা দেবী বললেন, অন্তর পর্ণর সাথে এসেই কাকু কাকিমাকে প্রণাম করেছে, এই নাও মিষ্টি খাবে। বলে তিনি একটা 100 টাকার নোট ওর হাতে দিলেন। সেদিন পর্ণর বাড়িতে অন্তরের সাফল্যের আনন্দ উৎসব পালন করা হচ্ছে। অন্তরের সাথে মা বাবা দিদি সবাই এসেছে। আজ সারাদিন ওরা এই বাড়িতে কাটাবে। সারাদিন খাওয়া দাওয়া, গান বাজনা, হাসি ঠাট্টা চলছে। বিকেলে পর্ণর বাড়ির বিশাল ড্রয়িং রুমে চা পর্ব চলছে। এবার আমাদের উঠতে হয় দাদা। দিবাকর অপর্ণার দিকে তাকিয়ে বললেন, আরে না দাদা, রাতে একটা ছোটোখাটো আয়োজন করেছি, একটু লুচি মাংস খেয়ে যাবেন আপনারা। প্রতিমা বললেন, আরে আপনি চিন্তা করবেন না, আমি আপনাদের পৌঁছে দেব। পর্ণর বাবা ডাক্তার মলয় বললেন, ওনার গাড়ি আছে, অগত্যা তাদের আরও কিছুক্ষণ থাকতে হবে। খাওয়ার পরে পর্ণ সকলকে সামনের ঘরে বসিয়ে আইসক্রিম পরিবেশন করছে। মিতা তার সাথে সাথে বাটিতে করে সবাইকে আইসক্রিম দিচ্ছে। আচ্ছা মামনি, এসো আমার কাছে বসো। প্রতিমা দেবী মিতাকে টেনে নিজের কাছে বসিয়ে দিলেন। আচ্ছা দাদা, ছেলের তো ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন হয়ে গেল, অর্থাৎ ও প্রতিষ্ঠিত হওয়ার পথে এগিয়ে চলেছে। আমি বলছিলাম, এবার আপনার মেয়েকে আমায় দিয়ে দিন। হঠাৎ সবাই স্তব্ধ। উনি এতই আচম্বিতে কথাটা তুলেছেন। এ কি বলছো মা? সবার প্রথমে পর্ণ বলে উঠল, কেন? অন্তর তো সবই ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন পেয়েছে, ওর প্রতিষ্ঠিত হতে এখনো অনেক দেরি। ভাইকে প্রতিষ্ঠিত করা ওর দিদির ব্রত সাধনা, ওর সকল সাধনা ভঙ্গ হয়, সেটা কি তুমি চাও? প্রতিমা দেবী অবাক। ছেলে একই বলছে। হ্যাঁ কাকিমা, আমার জন্য দিদি পড়াশোনা করতে পারল না, যদিও দিদি বিএসসিতে কলকাতা ইউনিভার্সিটিতে সেকেন্ড হয়েছিল। বাবা রিটায়ার করলেন, পেনশন কবে পাওয়া যাবে তার কোনো ঠিকানা নেই। আবার পেনশনের ওই কটা টাকা, তাতে কি করে সংসার চলবে? তাই দিদি নিজের সকল স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে সামান্য একটা চাকরিতে যোগ দিল, তাও ভালো যে চাকরিটা সরকারি চাকরি। অন্তরের দু চোখ জলে ভরে এসেছে। আমি ভাইকে প্রতিষ্ঠিত না করে কিছুই করতে পারবো না কাকিমা। এছাড়া আমি কোনো স্বপ্ন দেখি না। আমি ওকেও বলেছিলাম আমার জন্য অপেক্ষা না করতে, কিন্তু ও রাজি হয়নি। আমি তো তোমার কাছে কিছুই চাইনি মিতা, আমি তো শুধু এইটুকু অনুরোধ করেছি যে তুমি অপেক্ষা করবার অধিকার আমার থেকে কেড়ে নিও না। পর্ণ ধরা গলায় বলল। ঘরে সকলের চোখে জল, কেউ কথা বলছে না। তুমি ভেবো না মামনি। প্রতিমা দেবী এসে মিতাকে জড়িয়ে ধরলেন। এই তো কটা বছর দেখতে দেখতে কেটে যাবে, তোমার ব্রত অবশ্যই পূর্ণ হবে। আমরা তো সবাই রইলাম, তবে আমি বলে দিচ্ছি দিদি, আগামীকাল হোক বা 10 বছর পরে হোক, আমি আমার মেয়েকে নিয়ে যাব। হ্যাঁ দিদি, তাই যেন হয়। তারপর পর্ণ বাবার গাড়িতে ওদের সকলকে বাড়ি পৌঁছে দিল। একদিন হঠাৎ মিতা একটা সযত্নে গোপনে রাখা সত্য উদ্ঘাটন করেছে। সেদিন কোনো কারণে পর্ণ কাজে যায়নি। পর্ণ নেই, মিতা সহযাত্রীদের সাথে বাসের মধ্যে কথা বলছে। এই বাসটা হয়ে বেশ সুবিধা হয়েছে। সাধারণ বাসের তুলনায় যৎসামান্য বেশি পয়সা দিয়ে এই রকম আরামদায়ক একটা বাস পাওয়া গেছে। মিতা বলল, যৎসামান্য কি বলছেন দিদি? 3 গুণ খরচ। সাধারণ বাসে 400, 450 লাগতো, এটা 1500 লাগে। 1500? আমি তো জানতাম 550। কেন, আপনি জানেন না? কে আপনার পয়সা দেয়? কোথায় 550 আর কোথায় 1500? পরে একদিন পর্ণকেই কথাটা বলাতে সে বলল, ও হলো আর কি, বাকিটা তোমার খাতায় লিখে নিও। আর কত লিখবো পর্ণ? আমার খাতা তো ভরে যাচ্ছে। না মিতা, এ তো সামান্য কিছু টাকা। আমার যা কিছু আছে সব কিছুই তোমারও নয় কি? সেদিন হঠাৎ মিতার মনটা এক অজানা আনন্দে দুলে উঠেছিল। একদিন দিবাকর ব্যাংকে গেছেন পাসবুক আপডেট করাতে। কাউন্টার থেকে পাসবুকটা হাতে নিয়ে দেখতেই ওনার ভিড়মি খাওয়ার জোগাড় হলো। আচ্ছা, এটা আপনি একটু দেখবেন, এটাই কোনো ভুল হয়নি তো? এত টাকা কোথা থেকে জমা পড়লো? না দাদা, এই দেখুন, এখানে তো লেখা আছে আপনি আপনার পেনশন অ্যাকাউন্টের বকেয়া পেয়েছেন,
তার সাথে এই মাসের পেনশনটা যোগ হয়েছে। কাউন্টারের ভদ্রলোক পাসবুক ফেরত দিয়ে বললেন, আরে দিন কয়েক আগে পর্ণ দিবাকরের কাছে তার পেনশনের সব তথ্য নিয়ে গেছিল। যদিও বিশদভাবে কিছুই বলেনি, ভাষা ভাষা যা বলেছিল তাতে মনে হয়েছিল ওর সরকারের ওপরে মহলে কি যেন একটা যোগসূত্র আছে। দিবাকরের ইচ্ছে হচ্ছিল ডানা মেলে উড়তে উড়তে বাড়ি চলে যায়। সেদিন অনেক মিষ্টি, অনেক খাবার দাবার নিয়ে দিবাকর ঘরে ঢুকলো। আরে কি হলো, তুমি এত সব নিয়ে এলে যে? আরে আমি আমার 2.5 বছর ধরে আটকে থাকা পেনশন পেয়েছি, সব এরিয়ার দিয়ে দিয়েছে একসাথে, সব ওই ছেলেটার জন্য। সেদিন আমার কাছে আমার চাকরির ডিটেল চাইলো, কিন্তু বেশি কিছু বলল না। আজ দেখো কি করেছে। দিবাকর যেন আনন্দে বাতাসে ভাসছেন। তখনই দরজায় করাঘাত। দিবাকর লাফিয়ে দরজা খুললেন। পর্ণ আর মিতা কাজ থেকে ফিরেছে। তিনি পর্ণকে জড়িয়ে ধরলেন। তুমি বাবা আমাদের জন্য ঠাকুরের আশীর্বাদ। কেন, আমি আবার কি করলাম কাকু? পর্ণ বিভ্রান্ত দৃষ্টিতে সবার দিকে তাকালো। আমি আমার পেনশন পেয়ে গেছি, সব এরিয়ার পেয়ে গেছি। আমি জানি এটা তুমি ছাড়া কেউ করতে পারে না। না মানে আমি ভাবিনি কাকু এত তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, তাই বেশি কিছু খোলসা করে বলিনি আপনাকে। আমার এক ছাত্র কথায় কথায় বলেছিল তার বাবা আপনাদের অফিসের বড় কর্তা। আপনার ডিটেল নিয়ে ওই ছাত্রের সাথে তার বাড়ি গিয়েছিলাম, সব বললাম আপনার কথা। উনি আমার কাছ থেকে ডিটেলস জেনে নিয়ে বললেন উনি দেখবেন। আমি ভাবিনি সরকারি অফিসের বড় কর্তা তার ছেলের কোনো এক শিক্ষকের জন্য কিছু করবেন। কেউ করে না আমি জানি, কিন্তু তোমার কথায় নিশ্চয়ই এমন কোনো কথা ছিল যে তার মন স্পর্শ করেছিল। আমি জানি না কাকু, সত্যি জানি না আমি কি বলেছিলাম। তুমি নিখাদ সোনা বাবা, তোমার কথা কারোর হৃদয় স্পর্শ করবে না এটা হতেই পারে না। অপর্ণার চোখ ছলছল করে উঠেছে। সময় গড়িয়ে যায়, বেশ কয়েক বছর পেরিয়ে গেছে। ইতিমধ্যে পর্ণ গাড়ি কিনেছে। প্রতিদিন সকালে মিতার বাড়ির সামনে এসে যেই সে হর্ন বাজায়, মিতা ছুটে বেরিয়ে পর্ণর পাশে বসে পড়ে, আর সে তার স্বাক্ষরের হাসি ছড়িয়ে দিয়ে গাড়ি ছেড়ে দেয়। দরজায় দাঁড়ানো মা বাবার মন জুড়িয়ে যায়। দুই পরিবারের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে, আসা যাওয়া বেড়েছে। দুই মায়ের নিজেদের মধ্যে দুজনকে নিয়ে জল্পনা কল্পনা বেড়েছে। অন্তর এর মধ্যে বিটেক পাশ করেছে। তুই বিটেকে এত ভালো নম্বর পেয়েছিস, তবে এমটেক পড়ছিস না কেন? আইআইটি খড়গপুর থেকে এমটেক পড়বার একটা আলাদা দাম আছে। তুই যা, চিন্তা করিস না। প্রমোশনের পরে 7ম বেতন, কমিশনের দরুন আমার মাহিনাও এখন বেশ বেড়েছে। মিতা ভাইকে বোঝালো, না দিদি, আমি মাস্টার্সে যেতে চাই না, আমি কম্পিউটার অ্যাপ্লিকেশন শিখতে চাই। আমি তোমাকে বলতেই যাচ্ছিলাম, আমি আজকে টিসিএস থেকে চাকরির অফার পেয়েছি। তারাই কম্পিউটার অ্যাপ্লিকেশন শিখবার ব্যবস্থা করবে। আগামী মাস থেকে কাজে যোগ দিতে হবে। মিতা আনন্দে ভাইকে জড়িয়ে ধরেছে। মা, তুমি জানতে? মিতা মায়ের দিকে তাকিয়ে বলল, কংগ্রাচুলেশনস ইঞ্জিনিয়ার সাহেব। পর্ণ অন্তরের হাতটা ধরে ঝাঁকিয়ে দিল। এই সব দিদির জন্য আর তোমার জন্য হয়েছে পর্ণদা। না, তুমি চেষ্টা করেছ, তুমি নিরলসভাবে খেটেছ, তাই এই সাফল্য এসেছে। সেদিন মিতা আর পর্ণ তাদের প্রিয় জায়গা সল্ট লেক সিটি সেন্টারে গেছে। প্রতিবার যেমন হয় দুজনে চোখের সুখ করতে দোকানে দোকানে ঘুরল। শেষে খাওয়ার জন্য তারা ফুড কোর্টে এসেছে। দুপুরবেলায় ফুড কোর্টে বেশ ভিড়। এসো, ওইদিকে সিট খালি আছে। পর্ণ মিতাকে একটা টেবিলের দিকে নিয়ে গেল। আমরা এখানে বসতে পারি? শুনে যে ছেলেটি মুখ ঘুরিয়ে দেখল সে ছিল অন্তর। হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন পর্ণদা। দিদি। অন্তরের ভয়ে ঘাম ছুটে গেছে। তার সামনে একটি অল্প বয়সী মেয়ে বসে রয়েছে। আরে নার্ভাস হওয়ার কিছু হয়নি ভাই, তুমি একজন আত্মনির্ভর ব্রাইট ইঞ্জিনিয়ার। না মানে। অন্তর পকেট থেকে রুমাল বের করে কপাল মুছতে আরম্ভ করলো। পর্ণ ওর কাঁধে হাত রাখলো। রিল্যাক্স ভাই, রিল্যাক্স। তোমার সহকর্মীর সাথে আমাদের পরিচয় করিয়ে দেবে না? হ্যাঁ দাদা, এ হচ্ছে সমৃদ্ধি দেব শর্মা, আমার সহকর্মী। ও আমার সহপাঠিনীও ছিল। আমরা একসাথে একই ক্লাসে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়েছি। আর সুমি, ইনি হচ্ছেন পর্ণদা, অর্থাৎ ডাক্তার পর্ণ গাঙ্গুলি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে সিনিয়র প্রফেসর। আর এ হচ্ছে আমার দিদি নবমিতা। আমি আজ যা কিছু হতে পেরেছি এই দুজনের জন্য। মিতা মেয়েটির সাথে গল্প জুড়ে দিয়েছে। পর্ণ অন্তরের সাথে সবার জন্য খাবার আর চা নিয়ে এসেছে। খেতে খেতে ওরা সবাই গল্প করছে। তাহলে আমরা কি ধরে নিতে পারি সমৃদ্ধি, তুমি আমার ভাইয়ের সঙ্গ পাওয়ার জন্য ওর সাথে চাকরিতে ঢুকেছ?
না মানে দিদি, আপনি... আরে ভাই, আমি মোটেও বলছি না সেটা খারাপ কিছু। তুমি যাকে ভালোবাসো তার সাথে কাজ করার সুযোগ পেলে করবে না কেন? এত ভালো কথা, খুব ভালো কথা। তবে বলো, কথা শুরু করি। না দিদি, তুমি... অন্তর পর্ণর দিকে তাকিয়ে আছে। তুমি কি ভাবছো আমি জানি, কিন্তু তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার বিয়ে দেওয়াটা তো তোমাকে প্রতিষ্ঠিত করার অংশ নয় কি? পর্ণ অন্তরকে বোঝালো। তাহলে আমি বাবাকে বলছি দিদি। সমৃদ্ধি বলল, নিশ্চয়ই, তাড়াতাড়ি যথাশীঘ্র বলো, 4 হাতে 1 করে দেওয়া হোক। মিতা সমৃদ্ধির গলা জড়িয়ে ধরেছে। সমৃদ্ধি ভাই বোনকে একসাথে দাঁড় করিয়ে ফটো তুলে নিল তার মোবাইলের ফোনে। দিন কয়েক পরে সমৃদ্ধি তার বাবা আর দাদার সাথে অন্তরের বাড়ি গিয়ে উপস্থিত হলো। সমৃদ্ধির মা তার জন্মের পরেই মারা গেছেন। সমৃদ্ধির বাবা অধিরাজ দেব শর্মা কলকাতার নামকরা শিল্পপতি। তার ব্যবসা মূলত ইস্পাত রপ্তানি। সম্প্রতি তাতে তথ্য প্রযুক্তি যুক্ত হয়েছে। সমৃদ্ধির দাদাও তার মতো কম্পিউটার ইঞ্জিনিয়ার। অন্তরের বাড়ি দেখে তারা পরস্পরের দিকে তাকালো। সমৃদ্ধির বাবাই কথা শুরু করলেন। আচ্ছা মুখার্জিদা, আপনি তো আমার মেয়ে আর আপনার ছেলের ব্যাপারে সব কিছু জানেন। হ্যাঁ দাদা, শুনলাম তো সেদিন আমার মেয়ের মুখে সব। আমাদের জন্য তো আমাদের সন্তানই সব। ওরা যাতে ভালো থাকে, যাতে সুখী হয়, তাই তো আমরা চাই। কিন্তু আপনার আমাদের অবস্থার মধ্যে একটা বিরাট পার্থক্য আছে, সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনার মেয়ে প্রাচুর্যের মধ্যে মানুষ হয়েছে, সে কি আমাদের সাথে মানিয়ে নিতে পারবে? আমি কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছি না, যদিও সঙ্গত কারণে আমি চেয়েছি আমার মেয়ের বিয়ে যেন আগে হয়, কিন্তু ও চায় ভাইয়ের বিয়ে হয়ে যাক। ভাইকে প্রতিষ্ঠিত করা ওর ধ্যান জ্ঞান। দিবাকর মেয়ের দিকে তাকালেন। দেখুন মুখার্জিদা, ওরা যখন জন্মেছে, ওরা যখন বড় হচ্ছে, তখন আমার অবস্থা আপনাদের থেকেও খারাপ ছিল, যে কারণে আমি আমার স্ত্রীকে বাঁচাতে পারিনি। মায়ের অভাব সে চিরদিন অনুভব করেছে। অপর্ণার চোখ সহসা সিক্ত হয়ে উঠেছে। সে উঠে এসে সমৃদ্ধিকে নিজের কাছে বসিয়ে তার মাথায় পিঠে সস্নেহে হাত বুলিয়ে দিলেন। আমার আরও একটা প্রস্তাব আছে মুখার্জিদা। তিনি এক ঝলক মিতার দিকে তাকিয়ে বললেন। ওর ছেলে শরীত এসে থেকে মিতাকে লক্ষ্য করছে। আমি আপনার মেয়েকে আমার ছেলের বউ করে নিয়ে যেতে চাই। আচম্বিতে ওনার এই প্রস্তাবে সবাই অবাক। মিতা নিজের অজান্তেই উঠে দাঁড়িয়েছে। সে মায়ের দিকে তাকিয়ে আছে। দিদি, অলরেডি একজনের বাগদত্তা আঙ্কেল। অন্তর বলল। তখনই পর্ণ 2 হাতে মিষ্টির আর নানা খাবারের প্যাকেট নিয়ে ঘরে আসলো। এই যে আঙ্কেল, এই হচ্ছে ডাক্তার পর্ণ গাঙ্গুলি, ইনি আমার মেন্টর। আমি যা কিছু হতে পেরেছি সব আমার দিদির আর পর্ণদার জন্য। পর্ণ আস্তে করে হাসল। ও আমাদের জন্য ঠাকুরের আশীর্বাদ দাদা। ওর কথা বলতে গেলে আমি বলে শেষ করতে পারবো না। অপর্ণা বললেন। ও সরি, আমি ওর ব্যাপারে কিছুই জানতাম না। আমার মেয়েও তো কিছু বলেনি, কিছু মনে করবেন না ভাই। না না কাকু, কাকিমা আমাকে একটু বেশি স্নেহ করেন, তাই ওইসব বলেছেন। না ভাই, বৌদির চোখে আমি দেখেছি আপনি ওর জন্য কি। আমি এই ব্যাপারে আমার কথা ফিরিয়ে নিচ্ছি মুখার্জিদা, কিন্তু তার জন্য আমার মেয়েকে ভুল বুঝবেন না প্লিজ। অধিরাজবাবু হাত জোড় করলেন। আরে ছিছি, এ কি করছেন দাদা? আজ থেকে আমার 2 মেয়ে। অপর্ণা সমৃদ্ধির চিবুক স্পর্শ করে বললেন। সেদিন শনিবার মিতা আর পর্ণ বেরিয়ে পড়েছে। অন্তরও বেরিয়েছে, তবে তার গন্তব্য ভিন্ন। কিছুক্ষণ পরে সে সমৃদ্ধির সাথে ফিরেছে। কাকিমা চলুন, আজকে আপনাকে আমাদের বাড়ি দেখাতে নিয়ে যাই। হ্যাঁ, সে তো একবার যেতে হয়, কিন্তু কিছু বলা নেই, আমার এখানে রান্নাবান্না কিছু হয়নি। অপর্ণা স্বামীর দিকে তাকিয়ে বললেন। ওইসব হয়ে যাবে কাকিমা, আমরা আজ বাইরে খেয়ে নেব, চলুন না প্লিজ। কাকু আপনি বলুন না। সমৃদ্ধি আদরে সুরে বলল। আচ্ছা আচ্ছা, ও যখন এত করে বলছে তখন ঘুরেই এসো। না না কাকু, আপনাকেও যেতে হবে। হবু পুত্রবধূর অনুরোধের সামনে নতি স্বীকার করে ওরা তার সাথে বেরিয়ে পড়ল। সমৃদ্ধি গাড়ি চালাচ্ছে, অন্তর তার পাশে বসেছে। অপর্ণা দেখছে মেয়েটি বেশ সাবলীলভাবে গাড়ি চালাচ্ছে। তারপর সে একসময় এক আকাশচুম্বী ফ্ল্যাট বাড়ির সামনে এসে দাঁড়ালো। লিফটে করে সে সকলকে 30 তলায় তার ফ্ল্যাটে নিয়ে গেল। আসুন কাকিমা। বিশাল বিলাসবহুল ফ্ল্যাট, মানানসই আসবাবপত্র দিয়ে সাজানো। অপর্ণার চক্ষু স্থির। এটা কার বাড়ি? আমার কাকিমা। বাবা আমাদের 2 ভাই বোনের জন্য এখানে ফ্ল্যাট কিনে দিয়েছেন। দাদারটা 10 তলায়, ও বেশি ওপরে পছন্দ করে না। সব ঘুরে দেখে অপর্ণা বলল,
বাহ, এ তো দারুণ সুন্দর বাড়ি, গুছিয়েছ খুব সুন্দরভাবে। হ্যাঁ কাকিমা, বিয়ের পরে এটাই তো হবে আমাদের বাসস্থান। দিদি তো বিয়ে হয়ে চলে যাবে, আপনারাও চলে আসতে পারেন এখানে। আমাদের তো বাড়ি আছে। অপর্ণা সামাল দেওয়ার চেষ্টা করলো, সেটা বিক্রি করে দেবেন। সবাই অবাক, কি বলে মেয়েটি? ক্ষণিকে দিবাকরের মুখ রাগে অপমানে লাল হয়ে উঠেছে। অন্তর কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা চলো, অনেক দেরি হয়ে গেছে। দিবাকর গটগট করে বেরিয়ে গেলেন। পেছন পেছন অপর্ণা আর অন্তর। সমৃদ্ধি হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল। সে বুঝে পাচ্ছে না হঠাৎ সবার কি হলো। আমি কি কোনো ভুল কথা বলেছি? বাড়ি ফিরে সবাই নিশ্চুপ বসে আছেন। অন্তর বুঝে পাচ্ছে না সে কি করবে। মা বাবার অমর্যাদা তার বুকে এসে বিঁধেছে। হঠাৎ তার মোবাইল ফোন বেজে উঠল। সমৃদ্ধি ফোন করেছে। বাবা তার দিকে তাকিয়ে আছে। অন্তর ফোন কেটে দিল। দিবাকর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বাথরুমে ঢুকে গেলেন। অপর্ণা আঁচল কোমরে জড়িয়ে রান্নাঘরে ঢুকে গেলেন। সমৃদ্ধি বুঝছে সে কোনো অন্যায় করেছে। সেদিন অন্তরের মা বাবা ওই রকম আষাঢ়ের মতো মুখ নিয়ে হঠাৎ চলে গেলেন। অন্তরকে ওই রকম মর্মাহত দেখাচ্ছিল কেন? আমি কি করেছি? সেদিন থেকে অন্তর সমৃদ্ধিকে এড়িয়ে চলছে, ফোন তুলছে না। অফিসে সে অন্তরের কাছে গেলে সে কাজের ছুতো দিয়ে সরে পড়ে। বিকেলে প্রতিদিন তারা একসাথে সমৃদ্ধির গাড়িতে বাড়ি ফিরত। আজকাল দৈনিক অন্তর হয় আগে বেরিয়ে পড়ছে, নইলে ঠিক ছুটির সময় কোথাও যেন হারিয়ে যাচ্ছে। সমৃদ্ধি উত্তরোত্তর অস্থির হয়ে উঠছে। পরের রবিবার পর্ণ আর মিতা সমৃদ্ধির বাড়ি গিয়ে হাজির হয়েছে। পর্ণ অধিরাজ বাবুকে জানিয়ে দিয়েছিল। পর্ণ শান্ত কণ্ঠে সংক্ষেপে সেদিনের ঘটনা সব ওনাকে বলল। কাকু, আমরা জানি আপনার মেয়ে সুখে স্বাচ্ছন্দ্যে বড় হয়েছে, প্রাচুর্যের মধ্যে থাকতে অভ্যস্ত। ওই বাড়িকে আমরা যথাসাধ্য চেষ্টা করব সমৃদ্ধির আশানুরূপ সংস্কার করতে। অন্তর সমৃদ্ধিকে ভীষণ ভালোবাসে, তাই ইদানিং দেখছি সে কেমন যেন নিস্তেজ হয়ে গেছে। কারো সাথে বেশি কথা বলে না, ও দোটানায় পড়ে গেছে। অন্তর সমৃদ্ধিকে ভালোবাসে, কিন্তু সে তার মা বাবাকেও ভালোবাসে। আপনি সমৃদ্ধিকে একটু বোঝাবেন প্লিজ। কথা দিলাম, মাস দুয়েক সময় পেলে ও বাড়ির চেহারা পাল্টে দেওয়া যাবে। দুজনে চুপচাপ মাথা নিচু করে বেরিয়ে গেলেন। অধিরাজ গহন চিন্তামগ্ন মুখে সোফায় বসে রইলেন। মিনিট কয়েকের মধ্যে সমৃদ্ধি বাড়িতে ঢুকল। আশঙ্কিত কণ্ঠে বলল, অন্তরের দিদি পর্ণদার সাথে এসেছিল না বাবা? হ্যাঁ, আমি ভাবছি আমার মেয়ের মধ্যে এত ঔদ্ধত্য কোথা থেকে আসলো। গুরুজনদের সাথে কি করে কথা বলতে হয় সেটাও ভুলে গেছো তুমি। বিয়ের পরে কোথায় থাকবে তুমি ঠিক করবে? বিয়ের পরে বাড়ি বিক্রি করে দিয়ে ওনারা তোমার আশ্রিত হয়ে থাকবে? ছি ছি, ঘরে নিয়ে এসে এত বড় অপমান। হ্যাঁ বাবা, আমার তখনই মনে হয়েছে আমি কিছু ভুল কথা বলেছি। ওনারা মুখ লাল করে যেভাবে হঠাৎ চলে গেলেন, অন্তরও ভীষণ আঘাত পেয়েছে বাবা। ও আমার সাথে কথা বলছে না, দেখা করছে না, ফোন তুলছে না। সমৃদ্ধি ফুপিয়ে কেঁদে উঠল। দেখো মা, তুমি অন্যায় করেছো এটা তো তুমি বুঝছো, তাহলে তুমি ওনাদের কাছে গিয়ে ক্ষমা চাইছো না কেন? অপর্ণাদি ফোন করেছিলেন, তোমার জন্য অস্থির হয়ে আছেন। ভদ্রমহিলা তোমাকে ভালোবেসে ফেলেছেন, আমি জানি। মিতার পর্ণ বাড়িতে পৌঁছে দেখল মা বাবা অন্তরকে বোঝাবার চেষ্টা করছে। আচ্ছা তুমি বলো পর্ণদা, সমী বড় লোকের মেয়ে, আর ও আমাকে বিয়ে করে ধন্য করছে, তাই তোমাকে এই বাড়ির পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে? অন্তর হাত পা নেড়ে বলে চলেছে, কথাটা তুমি এইভাবে নিচ্ছ কেন? বাড়িতে বিয়ে লাগলে তো এমনিতেই বাড়ি সাজানো হয়, যথাসম্ভব সংস্কার করা হয়। আমাদের হিন্দু সমাজে তো পুত্রবধূকে গৃহলক্ষ্মী রূপে বরণ করা হয়। তুমি যদি আমাদের ঐতিহ্যকে স্বীকার না করো, তাও আমরা জানি এই বাড়ির আয়ু প্রায় 100 বছর হয়ে চলল। এর তো এমনিতেই সংস্কার দরকার। তাছাড়া বাচ্চা মেয়ে মুখ ফসকে একটা আলটপকা কথা বলে ফেলেছে। হ্যাঁ, মা বাবার খারাপ লেগেছে, আমারও খারাপ লেগেছে, কিন্তু তার জন্য তুই ওর মুখ দেখা বন্ধ করে দিলি? ও কি বড়লোক বাপের অসভ্য মেয়ে? তুই কখনো তার কোনো উন্নাসিকতা দেখেছিস? কি নিষ্পাপ চোখ দুটো, এটাও মনে রাখলি না? বেচারার মা নেই, জন্মের সাথে মা মারা গেছে। বাবা একা হাতে সন্তানদের মানুষ করার চেষ্টা করছে, নিজেকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছে। ছেলে মেয়েগুলো কি বয়ে গেছে? মেয়েটি তোকে ভালোবেসে ফেলেছে, তার কোনো দাম নেই তোর কাছে। মিতা ভাইকে বোঝাচ্ছে, সবাই অন্তরকে নিয়ে ব্যস্ত।
কারো খেয়াল হয়নি সমৃদ্ধি দরজায় দাঁড়িয়ে, তার দু চোখে প্লাবন নেমেছে আজ। সহসা সমৃদ্ধি অপর্ণার পায়ের ওপর লুটিয়ে পড়ল। আমাকে ক্ষমা করো মা, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি তোমাদের ছোট করতে চাইনি মা, মুখ ফসকে ভুল কথা বলে ফেলেছি। সমৃদ্ধি ছোট্ট বালিকার মতো ফুপিয়ে কেঁদে উঠল। অপর্ণা সঙ্গে সঙ্গে তাকে বুকে তুলে নিয়েছে। অন্তর তারই মধ্যে হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে। না মা, কাঁদে না, তুমি এখানে বসো। অপর্ণা ওকে সোফায় বসিয়ে দিলেন। তার কান্না আর থামে না। কাঁদতে কাঁদতে তার হেঁচকি উঠে গেছে। মিতা ছুটে গিয়ে জল নিয়ে আসলো। অপর্ণা পরম স্নেহে তাকে জল খাওয়াচ্ছেন, আস্তে আস্তে তার পিঠ চাপড়াচ্ছেন। বালিকা হাতের তালু দিয়ে চোখ মুছতে মুছতে অপর্ণার বুকে মুখ গুজে দিয়ে বলে চলেছে, আমার কেউ নেই মা, আমার মা নেই, আমার কেউ নেই, আমাকে কেউ ভালোবাসে না। সে আবার একপ্রস্থ কাঁদতে শুরু করলো। আজ সে হঠাৎ অপর্ণাকে মা বলে ডাকছে। তার জলে ভরা দু চোখে শিশু সুলভ সারল্য। না মা, তোমার সবাই আছে, আমি তো তোমার মা, বাবা আছে, দিদি আছে। না মা, কিন্তু ও তো আমাকে দূরে ঠেলে দিয়েছে, ও আমার সাথে কথা বলে না, আমাকে দেখলে মুখ ফিরিয়ে নেয়। আমি আবার সমৃদ্ধি কান্না জুড়ে দিয়েছে। না, আমি ওকে বকে দেব। বুবু, বুবু, এদিকে আয়। মা গলা তুলে ডাকলেন। অন্তর নীরবে এসে দাঁড়িয়েছে। দেখতো কি কষ্ট পাচ্ছে মেয়েটি। না, আয় এদিকে, সরি বল। সরি সমী, আমি তোমাকে কষ্ট দিয়েছি তার জন্য সরি। অপর্ণা দুজনের ভাব করিয়ে দিলেন। ব্যাস, মিটে গেছে সব ভুল ভ্রান্তি। ওগো শুনছো, অধিরাজবাবুকে ফোন করো, বলো আমরা পাজি নিয়ে ওনার সাথে দেখা করতে যাচ্ছি শীঘ্রই। দাঁড়াও মা, তোমরা দিদির কথা ভুলে গেলে? অন্তর বাধা দিল। না না, ভুলে যাবে কেন, তোদের বিয়েটা হয়ে যাক, তারপর না হয় দেখা যাবে। মিতা বলল, না দিদি, তুমি তোমার ভাইকে প্রতিষ্ঠিত করেছ, এবার আমাকে আমার কর্তব্য করতে দাও। অন্তর স্থির কণ্ঠে বলল, কথাটাও কিন্তু ঠিক বলেছে মা, দিদির সাধনা পূর্ণ হয়েছে, এবার ভাইকে তার কর্তব্য পালন করতে হবে। সমৃদ্ধি পর্ণকে মিতার কাছে নিয়ে গেল। আমার দিদিকে স্বীকার করুন পর্ণদা। দিদির একটা হাত টেনে সে পর্ণর হাতে দিয়ে দিল। দিবাকরের কাছ থেকে ফোনে সব বৃত্তান্ত শুনে অধিরাজ আনন্দে লাফিয়ে উঠলেন। আচ্ছা মুখার্জিদা, এ তো ডাবল সেলিব্রেশন, আমাদের তিনটে পরিবার এক হতে চলেছে। আমি গাঙ্গুলিদার সাথে কথা বলছি, একটা প্ল্যান বানাতে হবে। কলকাতা শহরের তিনটে বাড়িতে বেশ কয়েকদিন ধরে উৎসবের আমেজ চলছে। তিনটে বাড়িতে সানাই বাজছে, ব্যস্ততা, উত্তেজনা, হাসি ঠাট্টা, চিন্তা, উৎকণ্ঠা। সেদিন নবমিতার পর্ণর বিয়ে, মনে হচ্ছিল অধিরাজবাবুই কর্ণাকর্তা, নিজে ছুটে বেড়াচ্ছেন আর সকলকে ছোটা করাচ্ছেন। আজ মিতার স্বপ্ন পূরণের দিন। আজ দুই সহযাত্রী চিরসাথী হয়ে জীবন পথে পা বাড়িয়েছে। আবার তাদের অষ্টমঙ্গলার দিনেই সমৃদ্ধি আর অন্তরের বিয়ে। এবার পর্ণ সব দায়িত্ব নিয়েছে। শ্বশুর বাড়িতে প্রথম পা দিয়ে সমৃদ্ধির চোখে পড়েছে পর্ণদা বাড়ির কায়াকল্প করে ফেলেছে। সহসা তার চোখ চিকচিক করে উঠল। অন্তর আস্তে করে তার হাতে চাপ দিল। না সমী, না, সে আস্তে করে বলল। সমৃদ্ধি চট করে আঙুলের ডগা দিয়ে চোখের কোলে ভেসে আসা জল মুছে ফেলল। সেই সময় দোরগোড়ায় দুধের পাত্র উতলে উঠেছে। আজ চারিদিকে মঙ্গল ধ্বনি গুঞ্জরিত হচ্ছে। আনন্দধারা বহিছে ভুবনে। কোথায় যেন বেজে উঠল গানটা। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।